দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প প্রলয়ঙ্কর। লেখক শ্রী প্রদীপ্ত মণ্ডলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে দীপম, এছাড়া অন্যান্য চরিত্রে চয়ন, সুব্রতবাবু, শ্রীমতী সাথী এবং দীপায়ন। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প প্রলয়ঙ্কর। অফিস থেকে বেরিয়ে আকাশের অবস্থা দেখেই বেশ বুঝতে পারলাম ঠিক আজকের দিনে ছাতাটা বাড়িতে ভুলে আসাটা একেবারেই ঠিক হয়নি। তাড়াতাড়ি পা চালিয়ে বাসটা ধরতে পারলে আপাতত নিশ্চিন্ত, তারপর যা হয় দেখা যাবে। রাস্তার একটা বাঁক পেরিয়েই বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়ে থাকতে দেখলাম, সেদিকেই ছুট দিলাম। কিছু দূর এগোতেই দেখলাম বাসের জানলা দিয়ে মাথাটা বাইরে গলিয়ে বিকাশ হাত নেড়ে ডাকছে, বলছে, আরে আয় আয়, তাড়াতাড়ি চলে আয়, সিট খালি আছে তো। বাস স্ট্যান্ড থেকে ছাড়লো বাসটা। গন্তব্য ভাবেশপুর। রাঁচির এই অজপাড়াগায়ে একটা সরকারি চাকরি নিয়ে বছরখানেক আগে কিভাবে এসে জুটেছি তা বলতে গেলে অনেক কথা। আপাতত এইটুকু জানলেই চলবে যে ভাবেশপুরে একই মেসে আমি ও বিকাশ থাকি। বিকাশ কর্মকার। কলেজে পড়ার সময় আমার তেমন ঘনিষ্ঠ বন্ধু না হলেও কলকাতা ছেড়ে এই দূর দেশে এসে যখন ওর সাথে দেখা হলো, তখন ওকে দেখে যেন কতদিনের চেনা বলেই মনে হয়েছিল। ও এখানকার একটা খবরের কাগজের দপ্তরে কাজ করে। ভাবেশপুরে এসে বাস থেকে নামলাম। টিপটিপ বৃষ্টির ফোঁটা অনুভব করে বুঝলাম, না, ভিজে মেস পর্যন্ত পৌঁছানো আর সম্ভব হবে না। বিকাশ বলল, আরে রমেনদার ক্লিনিকেই চল না হয়, বৃষ্টির সময়টুকু ওখানেই বসে আড্ডা দিয়েই কাটানো যাবে। এমনিতেও ভিজে কাজ নেই আর, চল। রমেন্দ্রনাথ দত্ত ভাবেশপুরের একমাত্র হোমিওপ্যাথিক ডাক্তার, একে বাঙালি, তারপর আবার বিকাশের দুঃসম্পর্কের দাদা, সেই থেকেই পরিচয়। পশার মন্দ নয়, তবে এই বিকেলবেলায় তেমন লোকজন থাকে না, তারপর আবার এই বরুণদেবের কৃপা। আমাদের দেখেই দুটো চেয়ার বের করে বসতে দিয়ে চা বললেন রমেনবাবু। বাইরে ইতিমধ্যেই জোরালো হাওয়ার সাথে পাল্লা দিয়ে বৃষ্টির ফোঁটার আকার ও বেগ ক্রমশ বেড়েই চলেছে। উত্তরের খোলা জানলার শব্দ করতে থাকা পাল্লা দুটোর মধ্যে দিয়ে আকাশটা যেরকম কালো দেখালো, তাতে ঘণ্টাখানেকের আগে বৃষ্টি থামবে বলে মনে হলো না। মিনিট পাঁচেকের পর চায়ের কাপটা ঠোঁটে লাগিয়ে শব্দ করে একটা চুমুক দেওয়া মাত্রই ইলেকট্রিক বাতি গেল নিভে, আর সাথে সাথেই রমেনবাবুর ক্লিনিক ও বাইরের পরিবেশ এমন একটা তরল অন্ধকারে ডুবে গেল যে আমাদের পক্ষে খালি চোখে আর পার্থক্য করা সম্ভব হলো না। দেখেছ, ঝুপ করে কখনো সন্ধ্যা নেমেছে বোঝাই যায়নি। এই বলে খুব সম্ভবত সামনের টেবিলের নিচে রাখা একটা মোমবাতি বের করে দেশলাই জ্বালালেন রমেনবাবু। আমি হাতটা চোখের সামনে এনে হাত ঘড়িতে সময় দেখবার চেষ্টা করছি। এই দেখে রমেনবাবু বললেন, আরে বৃষ্টি না থামা পর্যন্ত আর উপায় কি, এখানে বসেই তার থেকে গল্প করে কাটাও। বিকাশ চায়ের কাপটা নামিয়ে রেখে বলল, তাছাড়া এমন আবহাওয়াতে জমিয়ে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা, কি বলো? এরপর এটা সেটার মধ্যে দিয়ে আমাদের বিস্তর গল্পগুজব শুরু হলো। ক্রিকেট, বিনোদন, রাজনীতি, ধর্ম, শেয়ার মার্কেট ও মানুষের মূল্যবোধের ওঠানামা কোনো কিছুই বাদ পড়ল না। রমেনবাবু মোমবাতির সামনে একটা খাতায় চোখ রেখে শুধু হ্যাঁ হুঁই করে গেলেন। কিছুক্ষণ পর সামনের টেবিলে রাখা প্লাস্টিকের চায়ের কাপগুলো কিভাবে রিসাইকেল হয়ে আবার নতুন জিনিসে রূপান্তরিত হবে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে বিকাশ আত্মার পুনর্জন্মের বিষয়টা তুলল। যদিও ধর্মে কি বিধান দেওয়া আছে
তার দু একটা আউড়ে নিয়ে নিজেই আবার তাচ্ছিল্যের সুরে ব্যাপারটা হেসেই উড়িয়ে দিল। বিকাশের মতো আমিও নাস্তিক, ঈশ্বরে আমি কোনো কালেই বিশ্বাসী নই, কিন্তু অন্যের ধর্মবিশ্বাসকে আমি শ্রদ্ধা করি। কিন্তু বিকাশ হলো গিয়ে একেবারে কট্টর নাস্তিক। অন্যের ঈশ্বরের অতি ভক্তি দেখলেই ও যুক্তি তর্ক বাগিয়ে সেই ভক্তের ভক্তির ভিত নাড়িয়ে দিতে চেষ্টা করে। পুনর্জন্মের ব্যাপারে আমি বললাম, বিশ্বাস অবিশ্বাসের কথা যদি নাও বলি, তবু এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে অনেকেরই আগের জন্মের কথা মনে পড়ে বা অচেনা লোককে হঠাৎই চিনতে পারে। সেগুলোর এক্সপ্লেনেশন কিন্তু সায়েন্স দিতে পারে না। বিকাশ একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জাতিশ্বরের কথা বলছিস তো? ওসব নেহাতি ধাপ্পাবাজি। আর অতই যদি আগের জন্মের কথা মনে পড়বে, তাহলে সবটা মনে পড়ে না কেন? কি নাম ছিল আগের জন্মে, বাপের নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল, এসব বলতে পেরেছে আজ পর্যন্ত কোনো জাতিশ্বর? যত সব বুজরুকি। বিকাশের কথাগুলোর সাথে সহমত পোষণ করতে না পারলেও বিমত প্রকাশের মতো কোনো যুক্তি আমার কাছে ছিল না। তাই রমেনবাবুর দিকে ঘুরে বললাম, আচ্ছা রমেনবাবু, আপনি কি মনে করেন এই ব্যাপারে? এরই মধ্যে লক্ষ্য করলাম কোথা থেকে একটা বাদুড় ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের তিনজনের মাথার ওপর বিভিন্ন জ্যামিতিক আকারে ঘুরপাক খাচ্ছে। বিকাশ বলল, আরে রমেনদা মেডিকেল সায়েন্স পড়ে তবেই না ডাক্তার হয়েছে। তোর কি মনে হয় ওসব বুজরুকিতে বিশ্বাস করে রমেনদা? রমেনবাবুর দিকে চেয়ে আবারও বলল, কি বলো রমেনদা? সামনে মেলে রাখা খাতাটার একটা বিশেষ জায়গায় কলম ঠেকিয়ে কিছু একটা লিখছিলেন রমেনবাবু। সেটা বন্ধ করতে করতে অলসভাবে বললেন, কি বলছো? বুঝলাম আমাদের কথাবার্তায় উনি আদেও কর্ণপাত করেননি এতক্ষণ, কিন্তু বিকাশ দমে যাওয়ার ছেলে নয়। ও প্রশ্নটা আবারও করল রমেনবাবুকে। এক দৃষ্টে নাকের ওপর নেমে আসা চশমার ফাঁক দিয়ে বিকাশের দিকে তাকিয়ে প্রশ্নটা শুনে একটু হেসেই রমেনবাবু বললেন, মেডিকেল সায়েন্সের সাথে অলৌকিকতার যে কোনো সম্পর্ক আছে, তেমনটা মনে করার কোনো কারণ আছে কি? এরপর উঠে গিয়ে উত্তরের জানলাটা বন্ধ করে আবারও চেয়ারে এসে বসলেন। তারপর বললেন, ভারতের বেশিরভাগ ডাক্তারই যে ঈশ্বরে বিশ্বাসী, তা নিশ্চয়ই তুমি জানো। আর তাছাড়া হাসপাতালেও তো মন্দির থাকে নাকি? যে ঈশ্বরের সংজ্ঞা কোনো সায়েন্সই দিতে পারে না, তা কি অলৌকিকতা নয়? মনে মনে বেশ একটু আগ্রহী হয়ে প্রশ্ন করলাম, তার মানে আপনি পুনর্জন্মে বিশ্বাস করেন, তাই তো? সব জিনিসকে সবসময় সাদা আর কালো দিয়ে বিচার করা সম্ভব হয় না। কোনো বিষয়কে বিশ্বাস করা আর অবিশ্বাস না করা দুটো পৃথক ব্যাপার, সেটা বোঝো তো? তেমনই এক্ষেত্রে প্রশ্নটা বিশ্বাস করার চেয়ে অবিশ্বাস না করারই বেশি। আর তাছাড়াও নিজে হিন্দু হয়ে বেদবাক্য অবিশ্বাস করি কোন সাহসে বলতে পারো? ধুর, রাখো তো তোমার বেদবাক্য। সেই কবে কি একটা বইয়ে যত গুচ্ছের ভিত্তিহীন প্রমাণহীন কথা লিখে গেল, আর আমাদের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও সেসব কথা বিশ্বাস করতে হবে নাকি? লক্ষ্য করলাম মাথার উপরে উঠতে থাকা বাদুরটা এরই মধ্যে কখন যেন ঘর থেকে হাওয়া হয়েছে। রমেনবাবু একটু মৃদু হেসে বললেন, তবে সব ধর্ম একই কথা বলে কেন? বিশেষ করে যখন তাদের সৃষ্টিকর্তা এক নন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এ বিষয়ে সকলেই তো একই মত দেয় নাকি? আমি জিজ্ঞেস করলাম, সেটা কীরকম? হিন্দু ধর্মে বলে আত্মা অবিনশ্বর। দেহের শেষ আছে কিন্তু আত্মার নেই। আত্মার কাছে মানব দেহের মূল্য ঠিক ততটাই যতটা আমাদের কাছে ওই ধরো একটা নতুন পোশাকে। আবার বাইবেল বলছে পুনর্জন্ম অবশ্যম্ভাবী। কিন্তু তুমি উচ্চ শ্রেণীর প্রাণী হয়ে জন্মাবে নাকি নিম্ন শ্রেণীর প্রাণী হবে, সেটা নির্ভর করছে তোমার আগের জন্মের পাপ পুণ্যের পরিমাণের উপর। বৌদ্ধ ধর্ম আর ২-৫টা ব্যাপারের মতোই এ বিষয়ে হিন্দু ধর্মের সাথেই সহমত পোষণ করে। তবে ইসলামের কোরআন যদিও পুনর্জন্মের থিওরির সরাসরি বিরোধী। কিছুক্ষণ সবাই চুপ করে বসে রইল। বাইরে বৃষ্টিটা
যেন আরও জোরালো হয়ে এসেছে এরই মধ্যে। বিকাশ ওর পা দুটো চেয়ারে তুলে আরাম করে বসে বলল, সে তুমি যাই বলো, ওসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়। রমেনবাবু এবার বেশ একটু দৃঢ় শীতল গলায় বললেন, তবে কি নিজের চোখের দেখাকে অবিশ্বাস করতে বলছো বিকাশ? আমরা দুজনেই এবার একটু অবাক হলাম। নিজের চোখে দেখা মানে? আপনি কি স্বচক্ষে দেখেছেন নাকি এরকম ঘটনা? রমেনবাবু শুধু তার মাথাটা অন্যমনস্কভাবে বার দুয়েক ওপর নিচে নাড়ালেন। তার ঘোলাটে চশমার কাঁচের ভেতরে স্থির চোখ দুটো দেখে মনে হলো যেন হঠাৎই স্মৃতিবীণার কোনো এক পুরনো তারে টান পড়েছে। তারপর আমাদের দিকে তাকিয়ে আমাদের সপ্রশ্ন চাহনি দেখেই হয়তো মনের ভাবটা বুঝতে পেরেছিলেন। তারপর মৃদু হেসে প্রায় নিভে আসা মোমবাতির শিখা থেকেই আর একটা নতুন মোমবাতি জ্বালিয়ে তিনি বলতে শুরু করলেন, ঘটনাটা যে সময়ের, তখন ঝাড়খণ্ড আর বিহার বলে কোনো আলাদা রাজ্য ছিল না। আমি কেবল ডাক্তারি পাশ করে পয়সা জমানোর চেষ্টায় রত হয়েছি। তখন আমি গোপালগঞ্জের কাছে একটা ছোট্ট গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকি। তখনকার দিনে এসব জায়গায় বড় ধরনের বন্যা ছিল ওই প্রতি বছরের সাধারণ ব্যাপার। সেবারও তার ব্যতিক্রম কিছুই হয়নি। নারায়ণী, বাগমতী আর কোশির অঢেল জলে চারিদিক একেবারে থই থই। সন্ধ্যার পর কোনো উঁচু জায়গায় দাঁড়ালে চারিদিকে নিস্তব্ধতা আর জলের শব্দে মনে হতো যেন মহাসমুদ্রের মাঝে কোনো জাহাজের উপর দাঁড়িয়ে আছি। কত লোক আর গৃহপালিত যে ভেসে গিয়েছিল সেবার, তার কোনো হিসেব হয়নি। এরকমই একদিন বিকেলের কিছু আগে গ্রামের বাইরে আমি একটা ত্রাণ শিবির থেকে রুগী দেখে বাড়ি ফেরার উপক্রম করছি। হঠাৎ পিছন থেকে একজনের অতি বিনয়ী ডাক শুনে ফিরে তাকালাম। দেখলাম একজন লোক দুহাত জোর করেই আমার দিকেই চোখ পিটপিট করে চেয়ে আছে, যেন কিছু বলতে চায়। কিছু বলবেন? আগে ডাক্তারবাবু, আগে আগে হরেনকে একটু দেখে দেবেন ডাক্তারবাবু। কিছুই বুঝলাম না আমি। তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ সে না হয় দেব, কিন্তু কে হরেন আর কি হয়েছে তার? আগে হরেন আমার ছেলে, বড়ই রোগ করেছে তার। একটিবার তাকে দেখে দিলে আপনার টাকা আমি মিটিয়ে দেবো সব। আপনি শুধু একটিবার চলুন আমার সাথে। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না যে এই হরেন নামের ছেলেটির আসলে কি হয়েছে, কিন্তু তার গরিব বাপের এমন অনুনয় বিনয় দেখে একটু মায়াই হলো। তা কোথায় আছে হরেন? আপনার বাড়িতে? আগে হ্যাঁ ডাক্তারবাবু, ওই ওই মাঠের উত্তরে 2 ক্রোশ পথ। এক্ষুনি বেরিয়ে পড়লে সন্ধ্যের পরে পৌঁছে যাওয়া যাবে। আমি পড়লাম মহা ফ্যাসাদে। সূর্য ডুবতে তখন ওই ঘন্টাখানেক হবে। এমন সময় মাঠের মধ্যে দিয়ে 2 ক্রোশ পথ হেঁটে যাওয়া তো আর নেহাতি চারটিখানি কথা নয়। এদিকে লোকটির মুখের দিকে তাকিয়েও না করতে পারি না। অগত্যা যাওয়াই ঠিক করলাম। মাঠে কোথাও হাঁটু জল, তো আবার কোথাও কোমর অবধি জল, কোথাও আবার চড়া। ভেজা বেড়ালের মতো এক হাতে সুটকেস আর অন্য হাতে চটি নিয়ে হেঁটে চলেছি, তো হেঁটেই চলেছি। প্রায় ঘন্টাখানেক হাঁটলাম। সূর্য তখন ডুববে ডুববে করছে। তখন লোকটি জানালো যে সামনের আরও 2টো গ্রাম পেরোলেই ওর বাড়ি। এরই মধ্যে লোকটির কথায় রাজি হয়ে এমনভাবে চলে আসার জন্য নিজেকে মনে মনে তিরস্কার করছি। গোটা পথে কথাবার্তা তেমন হলো না লোকটির সাথে, কিন্তু ওতেই জানতে পারলাম যে লোকটির নাম হলো গোপাল। এই গ্রামেই চাষবাস করে। ওর ছেলে হরেন কিছুদিন থেকেই নাকি বড়ই অদ্ভুত আচরণ করছে। ওঝা এসে বেশ কয়েকদিন ধরে ঝাড় ফুঁক তুকতাক করে শেষে হাল ছেড়ে দিয়ে পালিয়েছে। মনে মনে একটু কৌতূহল হলো আমার। তার ছেলে কীরকম আচরণ করে তা জিজ্ঞেস করায় গোপাল বলল নাকি সেটা আমি ওর বাড়ি গেলেই দেখতে পাবো। অবশেষে জলে কাদায় নিয়ে যখন লোকটির আধা ডুবে যাওয়া বাড়িটার সামনে এসে দাঁড়ালাম,
তখন বেশ ভালোই বুঝেছিলাম যে টাকা কড়ি আয় তো দূরের কথা, এখান থেকে সুস্থ শরীরে বাড়ি ফেরাটাই দায় হবে। যদিও সেদিন সেই অবস্থায় যে আর বাড়ি ফেরাও সম্ভব হবে না তা আর বলে দিতে হয় না। 2 ক্রোশের নাম করে নয় নয় করে যে সেদিন 3-4 ক্রোশ গেছিলাম সেটা পরের দিন যখন বাড়ি ফিরছিলাম তখন টের পেয়েছি। এতক্ষণ বলে একটু থামলেন রমেনবাবু। বাইরের বৃষ্টির বেগ তখনও আগের মতোই সমান। আমি উৎসুক চোখে জিজ্ঞেস করলাম, তারপর তারপর কি হলো? তারপর আর কি, হাত পা ধুয়ে টালির চাল দেওয়া একটা বারান্দায় রাখা খাটিয়াতে গিয়ে বসলাম। কিছু পরে গোপাল তার ছেলে হরেনকে এনে আমার সামনে বসালো। হরেনের বয়স যা আন্দাজ করেছিলাম, আসলে ওর বয়স তার আধাও না, খুব বেশি হলে ওই 7 কি 8 হবে। একজন স্ত্রীলোক একটা লণ্ঠন এনে সামনে রাখতেই আমি চমকে উঠলাম। হরেনের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে। ওর বাম হাতের তালুতে দেখলাম একটা নোংরা ন্যাকড়া জড়ানো আছে। আমি হাত বাড়িয়ে হরেনের হাতটা নিয়ে নাড়ি দেখলাম, আর হাতের নোংরা কাপড়টা বদলে ভালো করে ব্যান্ডেজ করে দিলাম। এই পুরো সময় ধরে ছেলেটা একটাও শব্দ করল না। তারপর গোপাল তাকে কোলে তুলে নিয়ে ঘরে রেখে আসলো। আগে আগে কিরকম বুঝলেন ডাক্তারবাবু? গায়ে একটু গরম গরম ভাব, কিন্তু জ্বর নেই। নারীও তো সাধারণ, কিন্তু ওর চোখ দুটো ওরকম লাল হলো কি করে? ওই সপ্তাহ 2 হবে, যেদিন থেকে ওইসব শুরু করেছে তখন থেকেই ওর চোখ কেমন লালই হয়ে আছে। ওইসব মানে? আর অদ্ভুত আচরণও তো কিছু দেখলাম না, বরং বেশ চুপচাপই তো বসেছিল। আর ওর হাতটা ওভাবে কিসে কেটেছে? সাইকেল বা ভ্যানের চেনে হাত দিয়েছিল নাকি? আগে আগে ও হাতটাও নিজেই কেটেছে। সে কি? কেন? কিভাবে যে আপনাকে বোঝাই ডাক্তারবাবু, বললে আপনি বিশ্বাসই করবেন না। তার চেয়ে খেয়ে নিয়ে বিশ্রাম করুন, রাত গভীর হলে নয় নিজের চোখেই সব দেখবেন। কথাগুলো শুনে গোপালের ছেলের জানি না, তবে গোপালের নিজের আচরণই আমার অদ্ভুত লাগছিল। ও কি কিছু লুকোচ্ছে আমার কাছ থেকে? আর যদি লুকোবেই তবে এত দূর ডেকে নিয়ে এলোই বা কেন? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মনের মধ্যে। রাতে গোপালের বউয়ের হাতের ছোট মাছের ঝোল আর ভাত খেয়ে বারান্দায় খাটিয়াতেই মশারি টাঙিয়ে শুয়ে পড়লাম। এতটা পথ হেঁটে এসেছি, তাই ক্লান্তিতে বোধহয় সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, উঠুন ডাক্তারবাবু। রাত তখন ঠিক কটা বোঝার উপায় নেই। মশারির বাইরে গোপালের ডাক শুনে উঠে বসলাম খাটিয়াতে। 2 হাতে চোখ কচলে মশারির একদিক উঁচু করে জিজ্ঞেস করলাম, এ কি ব্যাপার গোপাল? আগে 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 হরেন। আমি ধরফর করে উঠে মশারি থেকে বেরিয়ে এলাম। গোপাল আমাকে পথ দেখিয়ে উঠোন পেরিয়ে ওদের ঘরের দিকে নিয়ে গেল। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না তখন। ঘরের দরজার সামনে এসে হঠাৎ একটা কিছুতে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। একটা বাঁশের খুঁটি ধরে নিজেকে সামলে নিলাম। দরজার ওপাশেই দেখলাম গোপালের বউ দাঁড়িয়ে আছে। আরও 2 পা এগোতেই পায়ে কি একটা যেন ঠেকলো। নিচের দিকে তাকিয়ে দেখলাম হরেনের হাতে বেঁধে দেওয়া ব্যান্ডেজের কাপড়টা পড়ে আছে মাটিতে। দরজা দিয়ে ঘরে ঢুকতেই গোপালের বউ একটু সরে দাঁড়ালো। বুঝলাম আঁচল দিয়ে কান্না চেপে আছেন মহিলা। তারপর সামনের দিকে তাকিয়ে লণ্ঠনের মৃদু আলোয় যা দেখলাম, তাতে আমার পা দুটো যেন ক্ষণিকের জন্য মাটির সাথে একেবারে জমে গেল। দেখলাম সামনের মেঝেতে ডান হাতে একটা ছুরি নিয়ে আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে হরেন।
পশ্চিমের দেওয়ালের দিকে চেয়ে বাম হাতটা মুঠো করে কপালে ঠেকিয়ে কি যেন বিড়বিড় করে চলেছে সমানে। আমি কিছুই বুঝতে পারলাম না। গোপালের দিকে চেয়ে দেখলাম ওর দুটো চোখ জলে ভিজে এসেছে। এরপর সামনের দৃশ্য ক্রমেই আরো ভয়ানক হয়ে উঠতে লাগলো। কোথা থেকে একটা দমকা হাওয়া এসে যেন হঠাৎ ঘরের ভেতরটা তোলপাড় করে দেওয়ার চেষ্টা করতে লাগলো। এবার আমি সামনে তাকিয়ে দেখলাম হরেন তার বাম হাতটা কপাল থেকে নামিয়ে তার সামনে মেলে ধরেছে, আর তারপরই হঠাৎ ডান হাতের ছুরিটা বাম হাতের মাঝামাঝি বসিয়ে এক টানে অনেকটা জায়গা কেটে ফেলল। দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে, আর হরেন মেঝের ওপর একটা জায়গায় বৃত্তাকারে এক পাক ঘুরে হাতে পড়তে থাকা রক্ত দিয়ে মেঝেতে একটা বৃত্ত বানিয়ে ওর মাঝখানটায় বসে পড়ল। এখনো সমানে বিড়বিড় করেই চলেছে হরেন। যজ্ঞে আহুতি দেওয়ার মতো করে ডান হাতটা বার তিনেক সামনের দিকেও ছুড়ল, আর আর প্রতিবারই তার সামনের ফাঁকা জায়গাটা থেকে দু চারটে আগুনের ফুলকি ছিটকে উঠল। এভাবে এভাবে প্রায় মিনিট 10 চলার পরে হরেনের শরীরটা হঠাৎ ধীরে ধীরে নেতিয়ে পড়তে লাগলো মাটিতে। আর তখনই ওর মা ছুটে গিয়ে ওর মাথাটা বুকে চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। কি দেখলাম, কি করব, কি করা উচিত কিছুই ঠাহর করতে পারছিলাম না। হঠাৎ করে হরেনের রক্ত মাখা হাতটা চোখের সামনে ভেসে এলো। সুটকেস থেকে আরেক টুকরো ব্যান্ডেজ এনে হাতে ওষুধ লাগিয়ে রক্তক্ষরণ বন্ধ করলাম। ঘরের মধ্যে সবাই কিছুক্ষণ চুপ। বাইরে বৃষ্টিটা অনেকটাই কমে এসেছে, কিন্তু ইলেকট্রিসিটি তখনও আসেনি। সামনের রাস্তা দিয়ে দু একটা গাড়ি চলে যাওয়ার শব্দ আসছিল। বিকাশের মুখের দিকে তাকিয়ে ঠিক বুঝতে পারলাম না ঘটনাগুলো ওর মনে কোনো প্রভাব ফেলছে কিনা, কিন্তু এইবার ও যখন নিজেই প্রশ্ন করল, তারপর কি করলেন? বুঝলাম ঘটনাটা ও মন দিয়েই শুনছে। রমেনবাবু চেয়ারটা একপাশে ঘুরিয়ে পা দুটো মেলে বললেন, তারপর আমি বাড়ি চলে আসি। সেদিন সকালে দরজার কাছে আমার দিকে তাকিয়ে বসেছিল গোপাল, কিন্তু তার ওই বিনয়ী চোখের চিন্তা লাঘবের উপযুক্ত কোনো উত্তর আমার কাছে ছিল না। তবে বাড়ি আসার আগে আমি বলে আসি যে আমি কিছু একটা করবই। এদিকে কি করব, কি বা করা উচিত, বাড়ি এসে এইসব ভেবে ভেবে আমার পাগল হওয়ার জোগাড় হলো। আর সেদিন রাতের ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলেই আমার বুকের রক্ত হিম হয়ে আসতো। এভাবে চলতে থাকলে আর কিছু হোক না হোক ছেলেটা রক্তাভাবে অ্যানিমিয়াতেই যে মারা পড়বে তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। এইভাবে 2 দিন কোনো মতে কাটলো। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে জানলাম যে এর মধ্যে আর সেরকম কিছু ঘটেনি, যদিও গোপাল নিজেই বলেছিল যে 4 দিন পর পর 5 দিনের মাথায় হরেন ওইসব কাণ্ড করে। তবু একবার খোঁজ নিলে অন্তত গোপাল ও তার বউ কিছুটা নিশ্চিন্ত বোধ করবে। একবার ভাবলাম খবরের কাগজে ছেপে ব্যাপারটা লোকের সামনে এনে সাহায্য চাই। তারপরই মনে হলো এতে হয়তো হিতে বিপরীতই হবে। প্রকৃত সাহায্যে ইচ্ছুক লোকের চেয়ে ভণ্ড সাধু সন্ন্যাসী ধর্মভীরু লোক এসে হরেনকে ভালো মন্দ কিছু একটা ঘোষণা করে বসলে ওদের গ্রামে টেকা দায় হবে। কিছুতেই আর কিছু হয় না। এদিকে এক এক করে 4টে দিন কেটে গেল। হরেন এখনো ঠিকই আছে, কিন্তু হাতে আর একটা দিনই বাকি। তারপর আবার সেই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি হবে। মাঝে কয়েকজন ডাক্তার বন্ধুর সাথেও যোগাযোগ করেছিলাম সে সময়,
কিন্তু ওদের হাবভাব দেখেই বুঝেছিলাম যে ওরা ঘটনাটা একরকম অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছে। এদিকে চিন্তায় আমার খাওয়া দাওয়া তখন চুলোয় উঠেছে। সেদিন দুপুরে খাওয়ার থালা সামনে নিয়ে ঘরে গুম হয়ে বসে আছি। এমন সময় বাড়িওয়ালা মহেশ যাদব আমার ঘরে এলেন। কয়েকদিন থেকেই আমার অন্যমনস্ক হাবভাব দেখে কিছু একটা সন্দেহ করেছিলেন উনি এসে আমার হালচাল জিজ্ঞেস করলেন। কোথায় কোথায় সবটা খুলে বললাম ওনাকে। শুনে ভদ্রলোক বললেন, সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করেন? তখন আমার তোমাদের মতো বয়স, শরীরে গরম রক্ত আর মাথায় বিজ্ঞানের পড়াশুনো, তাই বেশ দৃঢ় গলায় বললাম, ওসবে আমার বিশ্বাস নেই। বেশ, তবে একজনের সন্ধান দিই আপনাকে। ওকে যদি এই ব্যাপারে সাহায্যের জন্য মানাতে পারেন তবে আপনার চিন্তার আর কোনো কারণ থাকবে বলে আমার মনে হয় না। অনেক আগেই দু চোখে অন্ধকার দেখা আমি এই কথাটা শুনে বেশ একটা উৎসাহ নিয়ে এই লোকটার ঠিকানা নিলাম। মাইল খানেক দূরের এক গ্রামের কথা বলেছিলেন ভদ্রলোক। সেখানে গিয়ে কলিকানাথের নাম নিলেই নাকি লোকে দেখিয়ে দেবে। আমি বেরিয়ে পড়লাম। ঘন্টা দুয়েক পর সেই গ্রামে গিয়ে লোকটির সন্ধান করায় প্রথমে কয়েকজন যেন কেমনভাবে তাকালেন আমার দিকে, যেন আমাকে কোনো অজ্ঞাত কারণেই সন্দেহ করছেন তারা। তারপর আমার এক চেনা পেশেন্টের সাথে দেখা হলো। সেই আমাকে পথ বলে দিল, কিন্তু তার কথা শুনে আমি একটু অবাকই হলাম। শ্মশানের কাছে একটা কুটিরে নাকি সেই ব্যক্তির বাস, যার সন্ধান আমি করছি। শুনে আমার উৎসাহ রীতিমতো খানিকটা দমে গেল। তাও এসেছি যখন, তখন তো দেখা না করে আর যাওয়া যায় না। এই ভেবে গ্রামের মাঠ দিয়ে হেঁটে যেতে লাগলাম গ্রামের পশ্চিম দিকে। কিছুক্ষণ পরই দূরে একটা কুটির দেখতে পেলাম। প্রথম দৃষ্টিতে বাইরেটা দেখে মনেই হলো না যে সেখানে কেউ থাকতে পারে বলে। তাও এদিক ওদিক করছি, এমন সময় হঠাৎ 5 খাই গলার এক হুঙ্কার শুনে ভেতরটা আমার কেমন যেন শুকিয়ে গেল। ভয় ভয় কুটিরের পেছন দিকে এগিয়ে গিয়ে দেখলাম এক সাধু সেখানে তাল গাছের একটা উঁচু গোড়াকে সিংহাসনের মতো করে সেখানে চোখ বুজে বসে আছেন, আর তার সামনে একটা গর্ত থেকে ধোঁয়া উঠছে। যদিও সাধু আর তান্ত্রিকের তফাৎ তখন আমার মতো মানুষের পক্ষে করা সম্ভব ছিল না। পরে জেনেছিলাম উনি এক উগ্র তান্ত্রিক, বাবা প্রলয়ঙ্কর। এরপরে আমি বুঝলাম মহেশবাবু কেন বলেছিলেন তাকে মানাতে পারলে আমার আর কোনো চিন্তা থাকবে না। তাকে দেখে আমার মনের মধ্যে সেই মুহূর্তে বিন্দুমাত্র ভক্তির উদ্রেক হয়নি। মাথায় এক মাথা লালচে কালো চুলের জটা, কপালে 3টে সাদা দাগ, পেশিবহুল শক্ত সমর্থ শরীর আর হাতের ওই বজ্র শক্ত মুষ্টি দেখে মনের ভিতর ভক্তির বদলে ভয়ের সঞ্চার হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে পৃথিবীতে আমার থেকে বেশি অসহায় হয়তো আর কেউ নেই। তাই বুকে একটু সাহস জুগিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। সাধু বাবা, যেই না আমার গলা দিয়ে শব্দ বেরিয়েছে অমনি পাশে রাখা একটা মরার খুলি হাতে তুলে নিয়ে হুঙ্কার করে আমার দিকে ছুঁড়ে মারলেন তিনি। আমি কোনো মতে একটা পা শূন্যে তুলে রক্ষা পেলাম। যা যা পালা, জীবনের মায়া বুঝিস তো, এখনই পালা, যা পালা। আমি ভয় জড়সড় হয়ে বলতে যাচ্ছিলাম যে সাধু বাবা, আমার যে আপনার সাহায্যের বড়ই প্রয়োজন, কিন্তু সে কথা সম্পূর্ণ বলার আগেই তান্ত্রিক যা করলেন তা ভাবলে এখনো আমার রক্ত হিম হয়ে যায়। আবার খানিক থামলেন রমেনবাবু, কারণ মোমবাতিটা নিভে গিয়ে ঘরটা এখন একেবারে অন্ধকার। বাইরে ছিটে ফোঁটা বৃষ্টি এখনও পড়ছে। বিকাশ জিজ্ঞেস করল, কি করলেন সেই সাধু বাবা তারপর? রমেনবাবু আর একটা মোমবাতি টেবিলে রেখে দেশলাই জেলে বললেন, সাধু,
আরে এখনো বোঝোনি যে ওকে সাধু বলাটাই ছিল আমার অপরাধ? আমারও সেটাই মনে হচ্ছিল। আচ্ছা, তারপর কি হলো? জ্বলন্ত মোমবাতি থেকে টেবিলে 2-4 ফোঁটা মোম ফেলে মোমবাতিটা তার উপর বসালেন রমেনবাবু। তারপর দুটো হাত বুকের ওপর জড়ো করে আবারও বলা শুরু করলেন। তান্ত্রিক রেগে মাটিতে পড়ে থাকা একটা খড়গ তুলে সোজা আমার দিকে এগিয়ে এলো। তারপরে এক ধাক্কায় আমার গলাটা মাটিতে ঠেসে ধরে হুঙ্কার ছেড়ে বললেন, আর আর একবারও যদি সাধু বলে ডেকেছিস, তোর মুন্ডু ধর থেকে নামিয়ে আগুনে জ্বলসে দেব হারামজাদা। আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না। আত্মারাম খাঁচা হওয়া কাকে বলে সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। তারপর আমি জ্ঞান হারাই, আর কিছুই মনে নেই। চেতনা যখন ফিরল তখন আমি চোখে অন্ধকার দেখছি। তারপর ভালো করে চোখ কচলে বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। সেখান থেকে উঠে নিজের পায়ে ভর করে দাঁড়িয়ে বুঝলাম যে আমি এতক্ষণ ওই তান্ত্রিকের কুটিরেই পড়েছিলাম। আয়, এখানে বস। সামনে অন্ধকার থেকে একটা গলা ভেসে এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো তান্ত্রিকের সামনে গিয়ে হাত জোড় করে মাটিতে বসে পড়লাম। হাত দুটো নিচে নামা, আমি অদৃষ্ট নই। আপনি আপনি কে বাবা? তোদের মতো লোকেরা আমায় তান্ত্রিক বলে, কিন্তু তুই কে? তোর মতো নিরীহ জীব তো সচরাচর আমার কাছে আসে না। আমি গোলাপগঞ্জ থেকে আসছি বাবা, পেশায় একজন ডাক্তার। প্রলয়ঙ্কর হঠাৎ হেসে উঠলেন। সে কি রে, ইংরেজি পড়া ডাক্তারের প্রয়োজন এক তান্ত্রিকের কাছে? আগে আগে বাবা, এমনই একটা ব্যাপারে আমি জড়িয়ে পড়েছি যে তার সামনে আমার পড়াশুনো, বাংলা, ইংরেজি কোনো কিছুরই কোনো দাম নেই। তাই তাই আপনার স্মরণে আসা। এ থেকে কেবল আপনিই আমাকে পথ দেখাতে পারেন। আচ্ছা বেশ, খুলে বল দেখি কি তোর সমস্যা। আমি সবটাই খুলে বললাম ওনাকে। শুনে একটু কেমন যেন গম্ভীর হয়ে গেলেন প্রলয়ঙ্কর। আমাকে পাল্টা জিজ্ঞেস করলেন, প্রথম কবে ছেলেটা এরকম করছিল বললি? তা আগে এই 3 সপ্তাহ হবে। ছেলেটা যে বাড়িতে আছে সেখানে বানের জল কতটা উঠেছে? প্রায় ডুবেই গেছে একরকম আধা বাড়ি। প্রলয়ঙ্কর যেন আরও কিছুটা গম্ভীর হয়ে গেলেন। তারপর আপন মনেই বললেন, না 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 না, বানের জল তো নেমে যাওয়া উচিত ছিল এতদিনে। তবে ঠিকই সন্দেহ করেছিলাম আমি। আমি ওনার কথাবার্তা কিছুই বুঝলাম না, কিন্তু ওনার চোখ দুটো যে ইতিমধ্যেই বেশ চঞ্চল হয়ে উঠেছে তা বেশ লক্ষ্য করলাম। তারপর প্রলয়ঙ্কর প্রশ্ন করলেন, বাচ্চাটার চোখ দুটো কতটা লাল লক্ষ্য করেছিস? তা অনেকটাই লাল। কম আলোতেও সেদিন আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তবে আমাদের হাতে আর বেশি সময় নেই। আজ রাতেই ওকে আটকাতে না পারলে ঘোর সর্বনাশ হয়ে যাবে। তুই আমাকে এখনই ছেলেটার কাছে নিয়ে চল। আমি দেখব ওই চণ্ডালের কত সাহস হয়েছে। রাত তখন কটা আমি জানি না, কিন্তু তখন রওনা হলে গোপালের বাড়ি যে মাঝরাতের আগেই পৌঁছে যাব তাতে সন্দেহ নেই। আমি প্রলয়ঙ্করকে পথ দেখিয়ে নিয়ে চললাম সেই অন্ধকারের মধ্যে দিয়ে। গোপালের বাড়ির কাছাকাছি যখন পৌঁছালাম, আমার শরীর তখন জবাব দিয়ে গেছে। আর যেন হাঁটতে পারছিলাম না, কিন্তু প্রলয়ঙ্করকে দেখলাম একই গতিতে হেঁটে চলেছে সামনের দিকে। কিছুক্ষণ পর গোপালের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। সামনের দিকে তাকিয়ে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। গোপালের গোটা বাড়িটা কেমন একটা নীলাভ কুয়াশায় ঢাকা।
আর সেই কুয়াশার কুণ্ডলি গোল হয়ে পাক খেয়ে যেন বাড়িটাকে প্রদক্ষিণ করছে। হঠাৎ একটা চিৎকার কানে এলো আমার। এ তো গোপালের বউয়ের গলা। আমি দৌড়ে ঢুকতে গেলাম বাড়িটার মধ্যে, কিন্তু 2 পা এগোতেই অদৃশ্য কিছুর সাথে মোক্ষম একটা ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম মাটিতে। কুয়াশাটা যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে বাড়িটার চারদিকে। প্রলয়ঙ্করের দিকে তাকিয়ে দেখলাম ওর চোয়াল শক্ত হয়ে গেছে, হাতের মুষ্টি দৃঢ়, গোটা হাতের রগগুলো কেমন যেন চালা দিয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে তার লাল কাপড়ের ঝোলার মধ্যে থেকে কি একটা যেন বের করে হাতের মধ্যে নিয়ে চোখ বন্ধ করলেন তিনি। উপরের দিকে চেয়ে একটা মন্ত্র জপ করলেন, আর তারপর অন্য হাতটা আমার কাঁধে রেখে আমাকে সমেত সেই কুয়াশার দেওয়াল ভেদ করে প্রবেশ করলেন ভেতরে। দেওয়ালটা পার করে ভেতরে ঢুকেই বুঝলাম বাড়ির ভিতরে যেন একটা ঝোড়ো হাওয়া তোলপাড় করে চলেছে। তার মধ্যে দিয়েই আমি গোপালের নাম ধরে চেঁচিয়ে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়াই পেলাম না। দুজনে এগিয়ে যেতে লাগলাম বারান্দার ওপাশের ঘরটার দিকে, কারণ ওই ঘরের ভেতর থেকে এই কেমন একটা নীলাভ আলো ছড়িয়ে পড়ছে সারা বাড়িটাতে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আমার জ্ঞান হারানোর অবস্থা হয়েছিল। একবার যেন মনে হলো প্রলয়ঙ্কর নিজেও অবাক হয়েছেন সেই দৃশ্য দেখে। সামনে চেয়ে দেখলাম ঘরের মধ্যে হরেন শূন্যে ভাসছে, শরীরে যেন তার আর প্রাণ নেই। মুখটা তার ওপরের দিকে, আর হাত দুটো দুপাশে শূন্যে ভাসছে। সারা শরীর থেকে এক তীব্র নীল আলোর ছটা বেরিয়ে আসছে। সেই আলোর তীব্রতা এতটাই যে আমি সেদিকে ঠিক করে তাকাতেই পারলাম না। মেঝেতে দেখলাম দুদিকে গোপাল আর তার বউ পড়ে আছে। বুঝলাম হরেনকে বাঁচানোর তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রলয়ঙ্করকে দেখলাম সোজা ঘরের মধ্যে ঢুকে গেল। আমি চেয়ে রইলাম তার দিকে। প্রলয়ঙ্কর সোজা গিয়ে হরেনের সামনের দেওয়ালে আটকানো একটা ছবি দেওয়াল থেকে খুলে বারান্দায় ছুঁড়ে ফেলে দিল। যে ছবিটা সে বাইরে ছুঁড়ে ফেলল সেটা ছিল দেবরাজ ইন্দ্রের ছবি। আমি হতবাক হয়ে দেখতে থাকলাম। প্রলয়ঙ্কর এবার তার লাল কাপড়ের ঝুলিটা মেঝেতে ফেলে একটা মন্ত্র বিড়বিড় করতে শুরু করলো। আর 2 হাত শূন্যে ভাসতে থাকা হরেনের কাঁধে রাখলো, আর প্রায় সাথে সাথে যন্ত্রণায় চিৎকার করে উঠল প্রলয়ঙ্কর। নতুন শরীর তোকে নিয়ে যেতে দেব না শয়তান। আবার ধরিত্রীর বুকে সর্বনাশ ডেকে আনতে তোকে দেব না সর্বনাশ ডেকে আনতে। আমি লক্ষ্য করলাম নীল আলোর কেন্দ্রটা হঠাৎ যেন হরেনের শরীর থেকে প্রলয়ঙ্করের শরীরের দিকে সরে যেতে লাগলো। প্রলয়ঙ্কর যেন শুষে নিতে লাগলো সেই অজানা শক্তি স্রোতকে। এভাবে ঠিক কতক্ষণ আর্তনাদ করেছিল প্রলয়ঙ্কর বলতে পারি না, কিন্তু ওর যে দারুণ কষ্ট হচ্ছিল তা বুঝতে পারছিলাম। এরপর হঠাৎ একটা অদৃশ্য জোর ধাক্কায় হরেন ও প্রলয়ঙ্কর ঘরের দুদিকে ছিটকে পড়ল, আর তার সাথে সাথেই একটা তীব্র শক্তির ঢেউ ওদের মাঝখান থেকে উৎপত্তি হয়ে আমাকে মাটিতে আছড়ে ফেলে গোটা বাড়িটাকে নাড়িয়ে দিয়ে দূরের বাঁশ বাগানের মাথাটাকে ঝাঁকিয়ে যেন অদৃশ্য হয়ে গেল। এরপর চারিদিক নিস্তব্ধ, কোথাও একটাও শব্দ নেই। আমি বাদে সকলেই অচৈতন্য হয়ে পড়ে ঘরের মেঝেতে। নীলাভ কুয়াশাটাও যেন ধীরে ধীরে মিলিয়ে গেল মুহূর্তেই। রমেনবাবুকে কথা থামাতে হলো, কারণ ইতিমধ্যেই ইলেকট্রিক বাতি জ্বলে উঠে ওনার ক্লিনিকটা আলোয় ঝলমল করছে।
অনেকক্ষণ কম আলোয় বসে থাকার জন্য চোখ দুটো যেন হঠাৎ এত আলোতে একেবারে ঝলসে যাচ্ছিল। একজন লোক এসে প্যারাসিটামল চাইলেন। রমেনবাবু চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলেন তার দিকে। আমি আর বিকাশ একইভাবেই বসে রইলাম সেখানে। রমেনবাবু এসে বললেন, রুটি তরকারি দিয়ে যেতে বলেছি, একেবারে রাতের খাবারটা খেয়েই যেও, বুঝলে? আমরা কেউই আপত্তি করলাম না, কারণ খিদেটা পেয়েও ছিল সেরম জোরে। পাশের একটা ঘরে টেবিলে খেতে বসলাম আমরা। আমি জিজ্ঞেস করলাম, তারপর প্রলয়ঙ্করের কি হলো? হ্যাঁ, আর আর ওই ছেলেটা হরেন, ও কি বেঁচে ছিল? রুটির একটা টুকরো সবজিতে ডুবিয়ে মুখে পুরলেন রমেনবাবু। তারপর বললেন, প্রাণে সেদিন কেউই মারা যায়নি। হরেন আর প্রলয়ঙ্কর দুজনকেই আমি চিকিৎসা করে সারিয়ে তুলি, কিন্তু প্রলয়ঙ্করের অবস্থা বেশ খারাপ হয়েছিল। প্রথম প্রথম তো দু একদিন ভুল ভালো বকতেন। তাকে আমি নিজের বাড়িতে রেখে চিকিৎসা করে সারিয়ে তুলি। প্রায় 1 মাস ছিলেন আমার বাড়িতে। শেষের দিকে অবশ্য ওকে খানিকটা জোর করেই ধরে বেঁধে রাখতে হয়েছিল। আসলে তান্ত্রিক মন তো, বদ্ধ ঘরে খুব একটা টেকে না। আচ্ছা, প্রলয়ঙ্কর কি আপনাকে বলেছিল যে হরেনের সাথে আসলে কি ঘটেছিল? বলেছিল বই কি, সেই 1 মাস ওর জীবনের অনেক বিচিত্র অভিজ্ঞতাই আমাকে বলেছিল সে। সেগুলো শুনে ঘরে বসে বসেই আমার ঘাম ঝরত। তবে হরেনের ব্যাপারটাও প্রলয়ঙ্করের কাছে বেশ আলাদা রকমের ছিল। প্রলয়ঙ্কর বলেছিলেন, পুরাকালে এক সময় কালীদের ভক্তদের মধ্যে 2টি দলের সৃষ্টি হয়। একটি দল সৎ পথে থেকে শক্তি সাধনা করলেও অন্য দলটি সব সাধনা করে মাকে খুশি করে অমরত্ব লাভের প্রচেষ্টা করে। প্রচুর নরবলিও দেয় তারা সেই সময়। এদের মধ্যেই একজন ছিল বুভুষা। তাকে নাকি মা বেশ কয়েকবার দেখাও দিয়েছিলেন, কিন্তু কখনোই অমরত্ব প্রদান করেননি। বুভুষা বারে বারে মাকে ভক্তি দিয়ে প্রসন্ন করলেও অমরত্ব লাভের তার আশা অসম্পূর্ণই থেকে যায়। শেষে রাগে ক্ষোভে বুভুষা কালী মায়ের ভক্তি ছেড়ে দেবরাজ ইন্দ্রকে প্রসন্ন করার চেষ্টা করতে থাকে। দেবরাজ ইন্দ্র প্রসন্ন হন ঠিকই, কিন্তু একজন চণ্ডালকে অমরত্ব প্রদানের মতো বোকা তিনি ছিলেন না। কিন্তু বুভুষার ধ্যানে প্রসন্ন হয়ে প্রকট যখন হয়েছেন, তখন কিছু তো তাকে দিতেই হবে। ইন্দ্র তখন চালাকি করেন। বুভুষাকে তিনি বলেন, যদি অমরত্ব তাকে পেতেই হয় তবে সর্বসেরা চণ্ডাল হয়ে উঠতে হবে তাকে, তবেই তা সম্ভব। এদিকে বুভুষা আগেই মায়ের সান্নিধ্য আর সাথে তার আগের সব কিছুই ত্যাগ করেছে। ফলে সর্বসেরা তো দূরের কথা, সে আর সামান্য চণ্ডালও নয় তখন। সেই থেকেই বুভুষা তার প্রতি জন্মে এভাবেই প্রাকৃতিক দুর্যোগের সাহায্য নিয়ে নিজের একটা এলাকা বানিয়ে সেখানকার পশু পাখি মানুষ উদ্ভিদ সব জীবকে মেরে তাদের প্রাণশক্তি শুষে নিয়ে নিজের আগের রূপে আসার চেষ্টা করে। আগের সেই বুভুষার শরীর ধারণের চেষ্টা করে, আর সেইবার হরেনের মধ্য দিয়ে পুনর্জন্ম লাভের চেষ্টা করে সে। আর ওইভাবে রক্তের গণ্ডির মধ্যে বসে কোনো এক অজানা উপায় সৃষ্টির নিয়মকে বাধা দিয়ে বন্যার জলকে নাবতে দেয়নি সে। সেটাকে নাবতে না দিয়ে গোপালের বাড়ির আশেপাশের এলাকার জীবকুল ধ্বংস করে তাদের থেকে নিজের প্রয়োজনীয় প্রাণশক্তি শুষে নিচ্ছিল ধীরে ধীরে। তাহলে যে শক্তির ঢেউ আপনাকে ধাক্কা দিয়ে মাটিতে আছড়ে ফেলে দিয়েছিল, সেটা? হ্যাঁ, সেটা ছিল ওই মৃত জীবদেরই প্রাণশক্তি। শক্তির কোনো উৎপত্তি বা শেষ নেই, সেটা তো জানোই। শক্তি শুধু রূপান্তরিত হয়। প্রলয়ঙ্কর বুভুষাকে সেই শক্তির ব্যবহার থেকে বিরত করা মাত্রই তা পুনরায় সৃষ্টির বুকে বিলীন হয়ে গিয়েছিল সেদিন।
রমেনবাবুকে শুভরাত্রি জানিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলোর নিচ দিয়ে আমি আর বিকাশ হেঁটে চলেছি আমাদের মেসের দিকে। বিকাশ বলল, কিরে, বিশ্বাস হলো তো রমেনদা সব কথা? অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? সেটাই তো ভাবছি। এইবারে সব যুক্তি তর্ক কেমন যেন তালগোল পাকিয়ে গেল, বুঝলি? বুঝলাম, প্রলয়ঙ্করের অস্তিত্ব বিকাশের নাস্তিক মনকেও বেশ ভালোই নাড়া দিয়েছে। শুনছিলেন আজকের গল্প প্রলয়ঙ্কর। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।